রোববার ধানমন্ডির অফিসে সংবাদ সম্মেলন করে গবেষণা সংস্থা টিআইবি জানায়, গত ৫ বছরে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যানদের আয় এবং সম্পদ দুটোই বেড়েছে। পিছিয়ে নেই তাদের স্বামী বা স্ত্রী এবং নির্ভরশীলরাও। নির্বাচন কমিশনে দেয়া প্রার্থীদের ৮ ধরনের তথ্য বিশ্লেষণ করে পাওয়া গেছে এ তথ্য। ঠাকুরগাঁও সদরের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুর রশিদ, তার আয় বেড়েছে ১০,৮৬৬% বেশি। এবং তালিকা ৩-এ আছেন পাবনার চাটমোহরের নারী ভাইস চেয়ারম্যান মোসাম্মদ ফিরোজা পারভিন, তার আয় বেড়েছে ৮,৫৩১% বেশি। এবং আমরা যদি তালিকার সবার নিচে ১০ নম্বরে দেখি, সেটা গাইবান্ধার গোবিন্দগঞ্জের নারী ভাইস চেয়ারম্যান মোসাম্মদ শাকিলা বেগম, তার ১,৬৫০% বেশি আয় বেড়েছে গত ৫ বছরে। আমরা অস্থাবর সম্পদ বৃদ্ধির যদি হিসাবটা দেখি, গত ৫ বছরে কাদের ১০০% বা এর বেশি অস্থাবর সম্পদ বেড়েছে, আমরা সেরকম সংখ্যাটি দেখছি ১৫৬ জন। এবং এই ১৫৬ জনের ১৫০ জনের ক্ষেত্রে বিস্তারিত আয় বিবরণী পাওয়া গেছে, আয়কর বিবরণী, এবং আয়কর দেওয়ার তথ্য পাওয়া গেছে ৭১ জনের। যাদের সবচেয়ে বেশি অস্থাবর সম্পদ বেড়েছে সেই তালিকার সবার উপরে আছে ঝালকাঠি সদরের চেয়ারম্যান পদপ্রার্থী খান আরিফুর রহমান, তার ১১,৬৬৬% বেশি অস্থাবর সম্পদ বেড়েছে। কিশোরগঞ্জের অষ্টগ্রামের চেয়ারম্যান পদপ্রার্থী শহীদুল ইসলাম, তার ৫,০০০% বেশি অস্থাবর সম্পদ বেড়েছে। ৪,০০০% বেশি অস্থাবর সম্পদ বেড়েছে যথাক্রমে বাগেরহাটের চিতলমারির ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম. মাহতাবুজ্জামান এবং গাইবান্ধার ফুলছড়ির চেয়ারম্যান পদপ্রার্থী জি.এম. সেলিম পারভেজের। এবং তালিকার ১০ নম্বরে যিনি আছেন পটুয়াখালীর দশমিনা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল আজিজ, তার সম্পদ বেড়েছে গত ৫ বছরে ২,১৫৭%। টিআইবি জানিয়েছে, অস্থাবর সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা এমপিদেরও পেছনে ফেলেছেন। ২০১৯ সাল থেকে শতভাগ বা এর বেশি আয় বেড়েছে এমন জনপ্রতিনিধির সংখ্যা ১২০, অস্থাবর সম্পদ বেড়েছে ১৫৬ জনের। যে তথ্য দেওয়া হয়েছে হলফনামায়, সেটির আমরা সবসময় মনে করি যে পর্যাপ্ততা এবং গভীরতা, যথার্থতা নিয়ে প্রশ্ন আছে। তারপরও যে চিত্র আমরা দেখেছি জাতীয় পর্যায়ে এবং আগের পর্যায়ে প্রথম ধাপের উপজেলা পর্যায়ের মতোই আয় বৃদ্ধির অস্বাভাবিক চিত্র আমরা মোটামুটি দেখতে পাই। কোনো ক্ষেত্রে যেমন ১০,০০০% হারে বেড়েছে ২০১৯-এর তুলনায়, আয় বেড়েছে অনেকের। কীভাবে অস্থাবর সম্পদ বৃদ্ধির হারও প্রায় ১২,০০০% বেশি। আবার স্বামী স্ত্রী যারা পদস্থ বা জনপ্রতিনিধি হিসাবে রয়েছেন বা ছিলেন, তাদের স্বামী স্ত্রী বা নির্ভরশীলদেরও আয় বৃদ্ধির হার অস্বাভাবিক ১২,০০০% বেশি কোনো ক্ষেত্রে। এটি আর পাশাপাশি আমরা এবার যেটা আপনারা লক্ষ্য করেছেন, এবার আপনাদেরকে একটা স্লাইডে দেখেছি, আমরা একটু বিশ্লেষণ করে দেখার চেষ্টা করেছি যে সাধারণত ধারণা করা হয় যে রাজনীতির সাথে এবং জনপ্রতিনিধিত্বের অবস্থানের সাথে নিজেদের সম্পদ বিকাশের একটা সুযোগ বা লাইসেন্সের মতো একটা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে। সেটির যথার্থতা আমাদের এবারের ছোট্ট বিশ্লেষণটাতে আমরা দেখতে পেয়েছি। যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের যে আয় বা সম্পদের বৃদ্ধি, সেটা যারা জনপ্রতিনিধি ছিলেন না তাদের তুলনায় বেশি, দ্বিগুণেরও বেশি। সো এই জিনিসটা কিন্তু মোটামুটি পরিষ্কার যে কেন জনপ্রতিনিধি হওয়ার জন্য অসুস্থ প্রতিযোগিতা। ক্ষমতা এবং আয় ও সম্পদের বিকাশকে কেন্দ্র করে নির্বাচনী ধারা যেটা আছে সেটি প্রকটতর হচ্ছে। এখানে রাজনৈতিক আদর্শ, এমনকি দলীয় আনুগত্য বা দলীয় আদর্শ বা দলীয় শৃঙ্খলা, সেটার কোনো বাস্তব উপস্থিতি ক্রমাগতই কমে আসছে। এবং সেটি নির্বাচনের ক্ষেত্রে যেমন নেই তেমনি নেই দলীয় কার্যক্রমেও যে আনুগত্য এবং জনস্বার্থের প্রতিনিধিত্বের বিষয়টি। সেখানে মানে জিততে হবে, ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় গেলে আমরা সম্পদ এবং আয় বৃদ্ধির সুযোগ পাবো, সেটি হচ্ছে যে মূল বিষয়। যে জন্য যেটা দুইটা বৃহৎ দলই যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমার কাছে একটু লক্ষণীয় মনে হচ্ছে, তাদের দলীয় শৃঙ্খলা বজায় রাখতে পারছেন না। দলীয় শৃঙ্খলা বজায় রাখা বা দলীয় নির্দেশনা, দলীয় গাইডেন্স ইত্যাদি বাস্তবায়নের ক্ষেত্রে তাদের ক্ষমতা ক্রমাগতভাবে কমে আসছে, কারণ রাজনীতি ক্ষমতার হাতে জিম্মি।
সেখানে দলীয় বিষয়, দলীয় নেতৃত্ব নির্দেশনা ইত্যাদি কোনো খুব একটা তুলনামূলক প্রাধান্য পায় না, এবং সেটা দুইটি দলের ক্ষেত্রেই। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ১১৬ জন কোটিপতি প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে লড়ছেন ১০৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন কোটিপতি। চেয়ারম্যান প্রার্থীদের প্রায় ২১% প্রার্থীর আয় ৩.৫ লাখ টাকার নিচে, যেখানে অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে সেটা ৫৩%। একইভাবে চেয়ারম্যান প্রার্থীদের প্রায় ২৩.৬২% আয় ১৬.৫ লাখ টাকার উপরে, অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে সেটা ৩.২৫%। এটি হচ্ছে সর্বোচ্চ ধাপ, আয়কর ধাপের। আমরা যদি পদ অনুযায়ী প্রার্থীদের বাৎসরিক গড় এবং সর্বোচ্চ আয় দেখি, চেয়ারম্যানদের আমরা বলছিলাম যে চেয়ারম্যান এবং অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে আয় বৈষম্যের ব্যাপারটা প্রকট। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি চেয়ারম্যানদের গড় আয় দেখি বাৎসরিক, সেটি হচ্ছে ১১,০৮,৮৬৩ টাকা, এবং একজন যিনি সর্বোচ্চ আয় করেন একজন চেয়ারম্যান পদপ্রার্থী, তার হচ্ছে ৮,৬,২৩,৬৩২ টাকা। ভাইস চেয়ারম্যানদের ক্ষেত্রে এই গড় হচ্ছে ৩,২৭,৪৫০ টাকা, সর্বোচ্চ যিনি আয় করেন তার ৭৪,২৮,৯৫০ টাকা। নারী ভাইস চেয়ারম্যানদের ক্ষেত্রে এটা ২.৫ লাখ টাকারও কম গড়, এবং সর্বোচ্চ যিনি আয় করেন তিনি ৩৮,৫০,০০০ টাকা আয় করেন সর্বোচ্চ। আমরা কোটিপতির সংখ্যা দেখছি অস্থাবর সম্পদের ভিত্তিতে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ১১৬ জন প্রার্থী, তারা সর্বমোট ১১৬ জন প্রার্থী, তারা এক বছরে ১ কোটি টাকা, দুঃখিত, অস্থাবর সম্পত্তিতে তাদের সম্পদ হচ্ছে ১ কোটি টাকা বা তার বেশি। শতকরা যদি আমরা সেটা বিবেচনা করি সেটা হবে ৬.৪৫%, এবং বাকি যে প্রায় ৯৩% বেশি প্রার্থী রয়েছেন তাদের সম্পদ ১ কোটি টাকার নিচে। আমরা যদি পদ অনুযায়ী দেখি, অস্থাবর সম্পদের ভিত্তিতে ১০৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী, তারা কোটিপতি। প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ব্যবসায়ীদের অংশগ্রহণ আরও বেড়েছে। যারা চেয়ারম্যান পদে লড়ছেন তাদের ৭০.৫১ ভাগের পেশা ব্যবসা, ভাইস চেয়ারম্যান পদের ৬৮.৭৩ ভাগ প্রার্থী ব্যবসায়ী। যদিও নারী ভাইস চেয়ারম্যানদের ৫১.৬২ ভাগ গৃহিণী, এ পদে ব্যবসায়ী প্রার্থী ২৯.২৬ ভাগ। শিক্ষক দুই ক্ষেত্রেই ৪.১%। টিআইবি জানায় বিএনপি বর্জন করলেও দ্বিতীয় ধাপে বহিষ্কৃত হয়েও তাদের ৬৪ জন প্রার্থী নির্বাচন করছেন। এবার মন্ত্রী এমপিদের স্বজন আছেন ১৭ জন। দলীয় সংখ্যা বজায় রাখবা, দলীয় নির্দেশনা, দলীয় গাইডেন্স ইত্যাদি বাস্তবায়নের ক্ষেত্রে তাদের ক্ষমতা ক্রমাগতভাবে কমে আসছে, কারণ রাজনীতি ক্ষমতার হাতের জিম্মি। সেখানে দলীয় বিষয়, দলীয় নেতৃত্ব নির্দেশনা ইত্যাদি কোনো খুব একটা তুলনামূলক প্রাধান্য পায় না, এবং সেটা দুইটি দলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দুইটি বৃহৎ দলের ক্ষেত্রে। রাজনৈতিক দল হিসাবে যে প্রাতিষ্ঠানিক মূল্যবোধ, শুদ্ধাচার এবং যে ধরনের গণতান্ত্রিক চর্চা, সেটা সেই মানদণ্ডে কিন্তু আমরা এক ধরনের এমন একটা দিকে যাচ্ছি যেটি এক ধরনের যেটা টার্ফ ওয়ার হয় আর কি, যেটা বলা হয় কর্তৃত্বের এবং ক্ষমতার যে লড়াই, সেটার মধ্যে আছে শুধু মানে ধরনের অসুস্থ প্রতিযোগিতা, অনেক ক্ষেত্রে বিকৃত, অগণতান্ত্রিক এবং আত্মকেন্দ্রিক, যার সাথে জনস্বার্থের কোনো সম্পর্ক নেই। এমন হচ্ছে যে এই যে প্রতিযোগিতা কোনো ক্ষেত্রে আপনাদের মাধ্যমে আমরা জনগণ জানতে পারছে। আগামী ২১ মে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন। আমাদের এই সমস্ত এই ধরনের গবেষণা প্রতিবেদন শুধু গবেষণার জন্য নয়, এটার মূল লক্ষ্যটাই হচ্ছে যে শুরুতে যেটা বলেছিলাম, মূল লক্ষ্য হচ্ছে যে এই ধরনের কার্যক্রমের মাধ্যমে গবেষণার মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের উপর ভিত্তি করে অধিক পরামর্শ কার্যক্রম করা, সুনির্দিষ্ট পলিসি ডকুমেন্ট আমরা তৈরি করে থাকি। তার উপর ভিত্তি করে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নীতি এবং আইনি প্রাতিষ্ঠানিক পরিবর্তনের জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। কোনো ক্ষেত্রে সেটি সুফল আমরা পেয়েছি, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা পাওয়া যায় না, কিন্তু আমাদের কাজটা অব্যাহত রাখতে হয়। একইভাবে এবারেও যেমন জাতীয় নির্বাচনের প্রেক্ষিতে যেরকম এবং স্থানীয় নির্বাচনের প্রেক্ষিতে আমরা একইভাবে এই ধরনের পলিসি ডকুমেন্টেশন করে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি বা অধিক পরামর্শ কার্যক্রম অব্যাহত রাখব। আমাদের দায়িত্ব হচ্ছে যে চাহিদাটা সৃষ্টি করা, এবং যারা সরবরাহকারী অর্থাৎ যাদের দায়িত্ব হচ্ছে যে পরিবর্তন আনার চেষ্টা করা, তাদের সাথে আমাদের চাহিদা এবং মানে তাদের সাথে বলো যে অধিক পরামর্শের মাধ্যমে আমরা পরিবর্তনমূলক জায়গায় যেতে চাই, এবং সেক্ষেত্রে আমি যেটা বললাম কোনো ক্ষেত্রে সাফল্য হয়, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা হয় না, কারণ সেখানে সদিচ্ছার বিষয় আছে। এবং যেই বিষয়গুলো বারেবারই বলছি যে এখানে আসলে যারা পরিবর্তন করবেন
তারাই তো এই যে নেতিবাচক পরিস্থিতির বা উদ্বেগজনক পরিস্থিতির ফলে লাভবান, তাদের একাংশ। কাজেই সেখানে পরিবর্তনের পথে বড় অন্তরায়। তো তার মানে এই নয় যে আমরা হাল ছেড়ে দিই, আমরা হাল ছেড়ে দিই না, আমরা আমাদের কাজ অব্যাহত রাখবো। থ্যাংক ইউ। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।